চলো আসো আমরা তাহলে একটা সাইড সাইড করে বসে পড়ি। চলো যে সবাই রয়েছে প্ল্যান করছি বাট হয়ে উঠছে না। গুড মর্নিং, আজ 25 জানুয়ারি রোববার। এখন আমরা আছি লোয়ার পেলিংয়ে। আমরা গতকাল পেলিংয়ে এসেছিলাম। পেলিংয়ে এসে দেখিয়েছিলাম পেলিংয়ের রাস্তাগুলো খুব বাজে, যদিও এসে আমরা টায়ার্ড ছিলাম বলে আর আগের দিন ঘুম হয়নি। তার আগের দিনে সরস্বতী পুজো ছিল আর কি, তার জন্য তার আগের দিনও ঠিকঠাক ঘুম হয়নি। তো তাই জন্য কালকে আসার পর আমরা শুয়ে তারপর আর কোনো অ্যাক্টিভিটি করতে পারিনি। তো আজকে মোটামুটি আমাদের প্ল্যান ছিল সকাল সকাল তৈরি হয়ে গিয়ে বেরিয়ে যাওয়া, যদিও সকাল না, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। তো বেরিয়ে আর কি এখানকার কাছাকাছি কয়েকটা সাইট সিইং পয়েন্ট ভিজিট করা। তো সেই অনুযায়ী আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি। আমাদের গাড়িগুলো, গ্রুপের যে গাড়িগুলো, এগুলো লাইন আপ করা রয়েছে। আমরা এরপর একসাথে সব বেরোবো। তো সবার ফার্স্টে আমি দেখাতে চাই, যাই না ক্যামেরা জাস্টিস করবে কিনা, পিছনে ভিউটা যেটা চোখে দেখে শান্তি, সেটা জানি না ক্যামেরার চোখে কতটা দেখা যাবে। স্লিপিং বুদ্ধা তার পুরোপুরি ফুল বিউটি নিয়ে সামনে যে রোপওয়েগুলো দেখছেন, আজকে আমরা ওই দিকেই যেতে চলেছি। এই রোপওয়েগুলোই আমাদের নিয়ে যাবে ইন্ডিয়াস ফার্স্ট স্কাইওয়াকের দিকে। একদিকে রোপওয়ে আর আরেকদিকে সুন্দরী মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এইটা আমাদের হোটেলের সামনের ভিউ। আর এই যে এনাকে দেখছেন, এ হচ্ছে আমাদের এই হোটেলের গাইড। আগেই আমরা বলেছি আমরা রয়েছি লোয়ার পেলিংয়ে, আর এই স্কাইওয়াকটা রয়েছে আপার পেলিংয়ে, তাই আমরা আপার পেলিংয়ের দিকে গাড়ি নিয়ে যাচ্ছি। সো আমরা এখন আছি এই আপার পেলিংকে হেলিপ্যাড গ্রাউন্ডের এখানে আছে ট্যুরিজম অ্যান্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট। এখান থেকে এই যে দেখছেন উপরে রোপওয়েগুলো ছাড়ছে, এটা যাচ্ছে ওই স্কাইওয়াকের ওখানে। তো আমরা সবার ফার্স্টে এখানে চলে এসেছি। আমাদের ফার্স্ট ইচ্ছা আর কি এখান থেকে রোপওয়ে করে স্কাইওয়াকে যাওয়া। তো চলুন দেখি এর জন্য কী কী ফর্মালিটিস আমাদের করতে হয়, সব কিছু আপনাদের ডিটেলস জানতে জানতে যাবো। এই বাচ্চাটা লাগবে, এই বাচ্চাটা লাগবে, লাগবে চলে যায় না এই গেলে কেন আসবে না এই গেলে কি আবার क्या बंदा भाई ना बंदा येलो में दाने अरे हाँ येलो में या बच्चा येलो में जाएगा बोल रहा है आप लोग का कितना है टिकट? 4 साथ में चले जाइए, क्योंकि उसका भी वेट मिल जाता है ना, आप लोग का तकलीफ नहीं होगा। চলো আসো আমরা তাহলে একটা সাইড সাইড করে বসে পড়ি। চলো ওঠো তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি চলে আসো, এই তো আমরা এখন যাচ্ছি সামনে স্কাইওয়াকের দিকে, সামনে দেখতে পাচ্ছেন। রোপওয়ে থেকে নেমে আমরা যাচ্ছি স্কাইওয়াকের দিকে, আর এই স্কাইওয়াকের ওই দিকেই রয়েছে চেন রেজিং মোনাস্ট্রি। তো আমরা এখন যাচ্ছি স্কাইওয়াকের দিকে। আচ্ছা, এখানে এন্ট্রি টিকিট লাগলো পার হেড 100 রুপিস করে, বাচ্চাদের লাগছে না। তো এই যে এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। সো আমরা এখানে জুতো খুলে ভেতরের দিকে যাব। তো
আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার ফার্স্ট স্কাই ওয়াকে। টিকিট টিকিট হ্যাঁ। আমরা এখন এসেছি ইন্ডিয়ার ফার্স্ট স্কাই ওয়াকে। কবে থেকে এটা আসবো ভেবেছিলাম না, যবে থেকে হয়েছে ছবি ভিডিও দেখছি তবে থেকে প্ল্যান করছি, বাট হয়ে উঠছে না। আমরা ইন্ডিয়াস ফার্স্ট স্কাইওয়াকে এসে টু মাচ এক্সাইটেড ছিলাম। আমরা অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম এখানে আসবো, বাট সেভাবে আর সময় হয়ে ওঠেনি। এটা বেশ ভালোই লাগছিল, যদিও খুব বেশি বড় নয়, তবুও বেশ অন্যরকম অনুভূতি। স্কাইওয়াক দেখার পর আমরা ধীরে ধীরে উপরে উঠছি চেন রেজিং মোনাস্ট্রিটার দিকে। সামনেই রয়েছে প্রায় 137 ফুট উঁচু চেন রেজিংয়ের মূর্তি। এই মোনাস্ট্রির আশপাশে বেশ সুন্দর কারুকার্য রয়েছে। আমরা এই মন্দিরটার ভেতরটা পুরো ঘুরে সেই রাবাংলার মতো পুরো সার্কেল করে রাউন্ড করে ঘুরতে ঘুরতে উপরে এসেছি। উপর থেকে ভিউটা অসাধারণ লাগছে। ওই যে নিচে দেখা যাচ্ছে স্কাই ওয়াকটা, নিচে সবাই রয়েছে। এই যে এর ভেতর থেকে আমরা আসলাম। নিচে দেখা যাচ্ছে আপাতত এই মোনাস্ট্রিটা দেখা হয়ে গেল। এখন আমরা নিচে যাচ্ছি। আচ্ছা, এখানে নাকি শুনছি আর কি প্রায় 150টার মতন সিঁড়ি আছে, তো উঠতে গিয়ে আমাদের সবাই একটু হাঁপাচ্ছিলাম। তবে সিঁড়িগুলো ইভেন মানে অনেক জায়গায় দেখেছি কখনো সাইজ কম, কখনো আবার বিশাল বড়। এখানে সেরকম ব্যাপার নেই, সব একদম সিঙ্গেল, একদম সেম হাইটে আছে। আর মাঝে মাঝে এরকম রয়েছে যাতে কন্টিনিউয়াস না করতে হয়, তো ভালোই লাগলো। এদের কোনো অনুষ্ঠান আছে মনে হয়। ও এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমাদের দেখা চেন রেজিং মনাস্ট্রি, স্কাই ওয়াক, এগুলো দেখে আমরা এখন ব্যাক করছি আবার রোপওয়ে থেকে ব্যাক করছি। আর এই যে এদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে দেখতে, উফ তলার ভিউটাও দেখুন কি দারুণ লাগছে। ও স্কাই ওয়াক থেকে নেমে মানে ওই রোপওয়ে থেকে এনে আমরা এবার যাচ্ছি পেমায়াংস্তে মোনাস্ট্রির দিকে। তো ওখান থেকে বেশি দূর না, কাছেই দেখাচ্ছিল। এখানে আরেকটাও মোনাস্ট্রি ছিল, সাংঘাক চলিং মোনাস্ট্রি। তো আমরা আপাতত ওই দিকটাই যাচ্ছি। এদিকটা দেখা হয়ে গেল। ওই পেমায়াংস্তে মোনাস্ট্রির ওখানে একটা আছে রাবদান্তে রুইন্স, ওটা নাকি অনেক পুরনো, তো তাই জন্য আমরা ওই সাইডটাই যাচ্ছি, কারণ ওই করতে করতে অনেকটা টাইম লেগে যাবে, তারপর আমাদের লাঞ্চের টাইম হয়ে যাবে। আর আমাদের আর একটু মানে আরেকটা ইচ্ছা আছে আর কি, মানে সেটা হচ্ছে হলো খেচিপুরি লেক যাওয়া। তো আমাদের ইচ্ছা আছে ওই আফটার লাঞ্চ আমরা এই খেচিপুরি লেকটা যাব। তো এখন আমরা যাচ্ছি পেমায়াংস্তে মোনাস্ট্রির দিকে। এবার চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল পেমায়াংস্তে মোনাস্ট্রির দিকে। তো এখান থেকে এন্ট্রি ফি লাগলো 50 রুপিস করে পার অ্যাডাল্ট আর কি, বাচ্চার জন্য লাগেনি। আর এখানে পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না, জানিয়ে দিল।
আচ্ছা, পার্কিংয়ের জন্য আমাদের ওই স্কাই ওয়াকে রোপওয়ের ওখানেও কোনো লাগেনি, তাই না? পার্কিংয়ের জন্য আমাদের রোপওয়ের ওখানেও কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয়নি। আর এখানেও বলে দিল লাগবে না। উপরে গাড়িগুলো পার্ক করা আছে। পুরো খাড়া এই রাস্তা। এই আমরা এখন আছি প্রেমা ইয়াংস্টে মোনাস্ট্রিতে। এখানে গাড়িগুলো পার্কিং করা হলো। এখানে পার্কিং জোন। এই মোনাস্ট্রিটা প্রায় 300 বছর পুরনো। এটি 3 তলা বিশিষ্ট এবং ভিতরে রয়েছে প্রাচীন বুদ্ধ মূর্তি। তো আমরা এখন যাচ্ছি রাবদান্তে রুইন্সের দিকে। তো জাস্ট প্রেমা ইয়াংস্টে মনাস্ট্রি ক্রস করলাম। প্রায় 1695 সাল দেখলাম যে এখানে এই মোনাস্ট্রিটা তৈরি হয়েছিল। তো খুবই পুরনো একটা মোনাস্ট্রি। তো জাস্ট ক্রস করে এরকম কিছু একটা জায়গায় এরকম স্তূপা দেখতে পাচ্ছি। আমি জানি না এগুলো কিসের। ঠিক আছে, চলো আমরা এগোই সামনে। চলি, গুগলের রাস্তা ঠিক বোঝা যাচ্ছে না, এখানে এত রাস্তা এদিক ওদিক রয়েছে। প্রেমা ইয়াংস্টে মোনাস্ট্রি দেখার পর আমরা ধীরে ধীরে রওনা দিলাম রাবদান্সে রুইন্স দেখার উদ্দেশ্যে। আপনাদের বলে রাখি, গুগলে যদি আপনারা রাবদান্সে রুইন্স দেখে সার্চ করেন তাহলে আপনারা পাবেন না। আপনারা লোকাল লোককে জিজ্ঞেস করে এগোবেন। আমরা ঠিক সেইভাবেই এগোচ্ছিলাম। টুলকু বার্ড পার্ক। এখানে একটা বার্ড পার্ক আছে। रुइंस जो टिकट चेकिंग है वहाँ पर एक सिक्योरिटी होगा उनसे पूछिए वो रेंज का रास्ता। अच्छा बोलছে এদিক দিয়ে। আচ্ছা, এখানে আমরা এসেছি, এখানে সিটকং টুলকু বার্ড পার্কে। এখান থেকেই যাওয়া যাবে রাবদান্তে রুইন্স, যেটা আপনাদের বলেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো এখান থেকেই যাওয়া যাবে। তো চলুন আগে বার্ড পার্কটা ঘুরে নিই, তারপর আমরা যাব রুইন্সের দিকে। বাবা, এই কত বড় পাখি! বার্ড পার্ক 180 মিটার অ্যাহেড। চলো এই সাইড দিয়ে। এইগুলো গাছগুলোর নাম রয়েছে ক্রিপ্টোমেরিয়া জ্যাপোনিকা ধুপি। এই গাছগুলোর নাম আবার কি কথা, গাছগুলো কত লম্বা লম্বা দেখেছিস তুই? তো সামনে বার্ড পার্কটা রয়েছে আর এদিকে অ্যারো করে দেওয়া রয়েছে রাবদান্সে রুইন্সের দিকে। তো আমরা ভাবছি আগে রুইন্সটাই করে আসি, ঘুরে আসি। রায়গঞ্জ সার্কেল, রায়গঞ্জ সার্কেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেলের মধ্যে পড়ে। এইটা না, আর কি রায়গঞ্জে আছি? না না, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই ট্রেকটা খুব একটা কঠিন ছিল না। কিছু কিছু জায়গায় খাড়া ছিল, কিছু কিছু জায়গায় আবার সমানও ছিল। এই রাস্তাটা প্রচণ্ড স্টিপ। সামনে দেখুন পুরো খাড়াই। চলো বাবা। আশপাশে ছিল ঘন জঙ্গল, বেশ ভালো লাগছিল এই রাস্তাটায় হাঁটতে। আমরা রুইন্সের মেন জায়গা আসার আগেই এইরকম স্তূপা দেখলাম। এগুলো সেই 1700 দশকের চিহ্ন বয়ে নিয়ে চলেছে।
ফাইনালি আমরা এসে পৌঁছালাম রাবদান্সে রুইন্সে। এককালে এটি ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী, আর এখন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শোনা যায় 1814 খ্রিস্টাব্দে গোর্খাদের আক্রমণের ফল এটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘন সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা আজও এই ধ্বংসাবশেষ অতীতের গৌরবের সাক্ষ্য বহন করে নিয়ে চলেছে। আমরা প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে আসলাম রাবদান্তে রুইন্সে। এখানে নাকি 1670 সালে তখনকার রাজা সামথিং তেনসুং নামগ্যাল মেবি তার নাম ছিলেন, তিনি আর কি ওই ইয়ংসুম থেকে তার ডাইনাস্টি এখানে নিয়ে এসেছিলেন। মানে এটা বলা হয় সিকিমের অ্যাট দ্যাট টাইম সেকেন্ড ক্যাপিটাল এটা ছিল। তো এখন তো কিছুই নেই, এখন শুধু তার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারগুলো, এইগুলো সেই 17th সেঞ্চুরির আর কি সব জিনিসপত্র। আমি আসার সময় সন্দেশকে গল্প করছিলাম, প্রায় 3000 ইয়ার্সেরও পুরনো এই জায়গাটা। এই ধ্বংসাবশেষ শুধু ঐতিহাসিক স্থানই নয়, এটি সিকিমের রাজকীয় ঐতিহ্য ও বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন। বেশ ভালো লাগলো আমাদের এই জায়গাটা। এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি বার্ড পার্কের দিকে। যাওয়ার সময় ঢালু রাস্তা, তাই খুব বেশি সময় লাগছে না আমাদের নিচে নামতে। আমাদের তো এইটা খুব ভালো লাগলো। আপনাদেরও আমরা সাজেস্ট করছি, আপনারা যদি পেনিংয়ে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এসে একবার এই রাবদান্সের রুইন্স দেখে যাবেন। এবার আমরা চলেছি বার্ড পার্কের ভেতরে। বার্ড পার্কটা খুব বেশি বড় নয়, তবে বেশ সুন্দর করে সাজানো। চলো এখানে গেটে ঢুকে গেটটা ক্লোজ করে দিতে বলছে। ব্ল্যাক কালারের র্যাবিট, আয় 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 আয়। ওয়াও ওয়াও, দেখিস কত র্যাবিট, দেখ বাবা, অনেক রকমের র্যাবিট আছে। গ্রে কালারেরও আছে। এই দেখ পাখিটা, দেখ পাখিটাকে দেখ সামনে এরকম। এখানে বেশ কিছু গোল্ডেন ফিজেন্ট ঘুরে বেড়াচ্ছিল একদম ওপেনলি।
আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে গোল্ডেন ফিজনগুলো রয়েছে সেগুলো কিন্তু খাঁচা বা কোনো রকম কিছু দিয়ে ঢাকা নয়, সেগুলো একদম ওপেন। সব গোল্ডেন ফিজনগুলো সব রয়েছে। খাঁচার মধ্যেও বেশ কিছু গোল্ডেন ফিজন ছিল। আর এগুলো বুঝতেই পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান পায়রা। রাজহাঁস। তো আমরা ফার্স্ট হাফে আর কি যে কটা পয়েন্ট খুললাম আর আপনাদের সাথে সব শেয়ার করেছি। তো দুপুরে এসে হোটেলে লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে খেচিপুরি লেক, বাট এখান থেকে ডিস্টেন্স খেচিপুরি লেকের অনেকটাই দেখাচ্ছে, প্রায় 22-23 কিলোমিটার মতো দূরে আছে আমাদের হোটেল থেকে। তো প্রায় ঘন্টাখানেক সময় দেখাচ্ছে খেচিপুরি লেক যেতে লাগবে, এবং সেটা লাগবেও, কারণ এই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি খুবই বাজে, সরু এবং বাজে। তবুও কেন জানি আমার যদিও মনে হচ্ছে তাও ওই পেলিংয়ের ওদিকটার থেকে একটু হয়তো বেটার, তাও মানে বেটার মানে একটু মানে অতটা খারাপ রাস্তা নেই, বাট ওই সরু টার্ন আর কি, বেনগুলো খুব কি বলবো শার্প, এইগুলো এখানেও এই রাস্তাতেও রয়েছে। তো আমরা যাচ্ছি ঠিকই, প্রায় গুগল দেখাচ্ছে প্রায় 4টে বাজবে আমাদের খেচিপুরি লেকে পৌঁছাতে, বাট জানি না মানে কষ্ট করে যাওয়াটা আর কি ঠিকঠাক হবে কি না, কারণ অন্ধকার হয়ে গেলে তো নিশ্চয়ই বন্ধ করে দেবে এন্ট্রান্সটা। তো দেখি আমরা কতক্ষণে যাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে হলো পেলিং রিম্বি যে রোড আছে সেই রোড দিয়ে যাচ্ছি। আজকে সকাল থেকে মেঘ হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কালকে এই টাইমে বেশ রোদ ছিল, ভালো লাগছিল, কিন্তু আজকে এখন বাজে 3:15, এখনই কীরকম মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। এটার রিজন হচ্ছে হলো আজকে একটু মেঘ হয়ে আছে বলে। একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, সুন্দর আছে। खेचीपड़ी लेक इस साइड ही है ना? थैंक यू। কি বললো? गाड़ी आ रहा है। ফোন মারো। ইয়ংরং ওয়াটারফল একটা। রুকসুন তাংসিং খেচিপুরি, হ্যাঁ এদিকে না? হ্যাঁ এদিকে। ব্যাস কনফিউশন নিয়ে আমরা বলছিলাম দোকান লোকে জিজ্ঞাসা করলে হয়ে যাবে। লেকের কি স্ট্যান্ড এখানে খেচিপুরি লেকের জন্য জিজ্ঞাসা করে কি এখানে করতে হবে? यहाँ पे रख देंगे। এখানে কে দেবে? এখানে আছে। হাঁটতে হাঁটতে যাবো একটু। তো ফাইনালি আমরা খেচিপুরি লেকে এন্ট্রান্সে চলে এসেছি। এটা হচ্ছে এন্ট্রান্স, দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি এই যে খেচিপুরি লেকের দিকে। এখানে 30 রুপিস করে পার টিকিট পড়লো। বাবাই আসো। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম খেচিপুরি লেকের দিকে। টিকিট কাউন্টার থেকে এই খেচিপুরি লেকে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগে। তবে বলে রাখছি রাস্তাটা খুবই সুন্দর, এই টাইমটা কিভাবে যে চলে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না। এই লেকটা চারদিক দিয়ে ঘন জঙ্গল দ্বারা পরিবেষ্টিত। এই লেকটি পুরোপুরিভাবে প্রাকৃতিক। এই লেকটি বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্ম সম্প্রদায়ের মানুষের জন্যই পবিত্র স্থান। যদিও এখন লেকের কাছাকাছি যাওয়া যায় না। এর উপরে একটা ভিউ পয়েন্ট আছে,
যদি পুরোপুরি লেকটা দেখতে হয় তাহলে এই ভিউ পয়েন্টে গিয়ে দেখা যেতে পারে। বলে রাখি এখানে ড্রোন ওড়ানো নিষিদ্ধ, তাই আমরা বাধ্য হয়ে পুরোপুরি লেকটা দেখার জন্য এরকম সরু রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম। এখানে রাস্তা প্রায় নেই বললেই চলে, দেখতেই পাচ্ছেন কিরকম সরু এবং খুব খাড়াইও ছিল। এই লেকের জল নাকি সব সময় খুব পরিষ্কার থাকে। কথিত আছে এই লেকে যদি জঙ্গল থেকে কোনো পাতা পড়ে তাহলে পাখি সঙ্গে সঙ্গে এসে পাতাটি মুখে করে নিয়ে উড়ে চলে যায়। এই লেকটি উপর থেকে দেখলে অনেকটা পায়ের ছাপের মতো মনে হয়। এই রকম ছিল লেকটির ভিউ উপর থেকে। আমরা ফাইনালি খেচিপুরি লেক দেখে হোটেলের দিকে ফিরছি। এখন বাজে 5:24। বাইরে বেশ অন্ধকার করে এসছে, আর আসার সময় রাস্তাটা দেখিয়েছিলাম বেশ সরু, মানে অ্যাজ ইউজুয়াল পেলিংয়ের এই সাইডের রাস্তাগুলো যেরকম আছে সরু খাড়াই, এবং সেই বেন্ডগুলো খুবই আর কি মানে হ্যাঁ ওই হেয়ারপিন বেন্ডের মধ্যেই অনেকটা, মানে বেশ শার্প বেন্ডগুলো। তো সেই রাস্তা ধরে আমাদের এই অন্ধকারে আবার ফিরতে হবে। নট অনলি মানে বেন্ড শার্প, আরও একটা পয়েন্ট হচ্ছে হলো এখানকার রাস্তাগুলো বাজে। ও গড। তো এখান থেকে ডিস্টেন্স, হোটেলের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 24 কিলোমিটার। পৌঁছাতে 6:30 প্রায় বেজে যাবে। এখন প্রায় আলো একদমই কমে গেছে, সূর্য অস্ত চলে গেছে। আজকে এমনিতেই মেঘ করেছিল, আর আজকে তো এর মধ্যে অবস্থা এমনিতেই অন্ধকার হয়ে আছে, আর তার মধ্যে সেরকমভাবে আমাদের ওই সেকেন্ড হাফে সেরকম দেখা আর হলো না। মানে অ্যাকচুয়ালি এটা ইটসেলফ এতটাই দূরে যে মানে সকালের পয়েন্টগুলোর মতো কাছাকাছি হলে আরও একটা দুটো পয়েন্ট আমরা দেখতে পারতাম। সকালের পয়েন্টগুলো এমন কাছাকাছি ছিল, যদিও অনেকটা টাইম লেগেছে, কারণ যেহেতু ওই মানে পার্কিং করে অনেকটা হাঁটা, এটা সেরকম ছিল না, কিন্তু এইটা ইটসেলফ অনেকটা দূর। আর এখন সবচেয়ে বড় কথা, বাকি যে পয়েন্টগুলো বন্ধও হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি ভুলটা হয়েছে কি, আমাদের একটু মানে প্ল্যানটা একটু ভালোভাবে করতে হতো, মানে এমনভাবে করতে হতো যাতে এই এটাকে যদি মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে, এটা যদি সকালে করতাম তাহলে বাকি পয়েন্টগুলো হয়তো মিস হয়ে যেত। হ্যাঁ, ওই সাইডটা যাওয়া হতো না। হ্যাঁ, ওই সাইডটা আবার যাওয়া হতো না। যাই হোক, আমাদের ভুল হয়েছে, আমরা কালকে এক দু একটা পয়েন্ট দেখে নিতে পারতাম। কালকে এসে ঘুমিয়ে পড়ে আসলে টায়ার্ড ছিলাম, বললাম তো, মানে আগের দিন সারা রাত্রি চালানো, প্লাস হচ্ছে হলো তার আগের দিন সরস্বতী পুজো ছিল বলে একটু ছিল, তো সব মিলিয়ে আর কি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের পেরিংয়ে আসা হয়েছে, মোটামুটি একটা আইডিয়া হয়েছে। পেলিংয়ে আমাদের এর আগে বেশ কয়েকবার আমরা প্ল্যান করেছি পেলিংয়ে আসার, বাট মানে বিভিন্ন কারণে আর কি, সরি, পেলিংয়ে আসার অনেকবার আমাদের প্ল্যান হয়েছে, বাট বিভিন্ন কারণে এই আসছে গাড়ি, বিভিন্ন কারণে সাকসেস হয়নি। তো এবার ফাইনালি হলো। এবার আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে গেছে, গাড়ির আলোতেই রাস্তা দেখে আমরা এগোচ্ছি। অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে হলো এখানে রাস্তা সরু, আর বললাম বেডগুলো খুব শার্প, তাই জন্য একটু ভয় লাগছে। আর গাড়ি আসছে, হ্যাঁ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এবার আমরা ফিরছি হোটেলের দিকে। আজকে আমাদের যাত্রা এই অবধি থাকলো। আমরা মোটামুটি যতটা সম্ভব একদিনে পেলিংয়ের সাইট সিইং কভার করা যায় ঠিক ততটা সম্ভবই চেষ্টা করেছি। কোথায় কোথায় গেছি, কি কি করেছি সব কিছুই আপনাদের ডিটেলসে দেখাতে গেছি। এবার হোটেলে ফেরার পালা।
আজ হোটেলে বনফায়ারের আয়োজন করা হয়েছিল। আমরা হোটেলে ফিরে বেশ কিছুক্ষণ এখানে কাটালাম। তারপর ডাইনিং রুমে গিয়ে ডিনার তাড়াতাড়ি করে সেরে নিলাম। আজ আমাদের ব্লগ এই অবধি থাকলো। কেমন লাগলো আমার আজকের ব্লগ তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর পরের দিনের ব্লগ দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।